নতুন জেনারেশনের ছেলেরা বাড়িতে বাবা মাকে পর্যন্ত টেলিভিশন দেখতে দিচ্ছে না, এমন খবরও আমার কাছে আছে, আমি এমনও পেয়েছি। এই যে ছাঁটাই বা সংবাদ কর্মীদের চাকরি না পাওয়া, এই ঘটনা আরো বাড়বে বলে আমার ধারণা। এটাই গণতন্ত্রের সব থেকে চতুর্থ স্তম্ভের দায়িত্ব, এবং এইটাই আমাদের শেখানো হয়েছিল। অর্থনৈতিক ভাবে মার খাচ্ছিল সমস্ত সংবাদ মাধ্যম, বিশেষ করে টেলিভিশন মিডিয়া। এবারে ইন্ডিয়া টুডেতে কি হলো দেখা যাচ্ছে, গত অর্থবর্ষের তুলনায় এই অর্থবর্ষে আগামী দিনে পশ্চিমবাংলার সংবাদ মাধ্যমে সেই যে আবার একই রকম অবস্থা তৈরি হবে, এবং তার ফলে মানুষের বিক্ষোভ আরো বেশি বাড়বে। যে আমাদের এখন যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে, মূলধারার দেশের বড় সংবাদ মাধ্যম, তাদের একটা বড় অংশই এখন বিভিন্ন কর্পোরেটের শাখা। নমস্কার সবাইকে, আজকের এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আপনারা জানেন, বেশ কিছুদিন ধরে, মানে এই ছাত্র যুবদের যে আন্দোলন দিল্লিতে বড় হয়ে গেল, সেটার সময় থেকেই বিশেষ করে বিতর্কের আরো কেন্দ্রে চলে এসেছে আমাদের মূলধারার সংবাদ মাধ্যম। এবং সেখানে মূলধারার সংবাদ মাধ্যমকে যেভাবে এই যে নতুন প্রজন্ম দেখছে, তার বহিঃপ্রকাশ আমরা বারবার দেখেছি। কিন্তু এর মধ্যেই আরো একটা বড় ঘটনা ঘটেছে মেইন স্ট্রিম মিডিয়া, তার ভেতরে মেইন স্ট্রিম মিডিয়ার বিশেষ করে বেশ কয়েকটি নামী সংবাদ মাধ্যমে এর মধ্যেই ব্যাপক কর্মী ছাঁটাই শুরু হয়েছে। এর মধ্যে ইন্ডিয়া টুডে গ্রুপে আমরা খবর পেয়েছি যে 120 জনের মতো সংবাদ কর্মীকে ছাঁটাই করা হয়েছে, এবং কলকাতার বেশ কয়েকটি মিডিয়া তো এবার বেশ কয়েকজন, এখনো পর্যন্ত প্রায় 20 জনের বেশি সংবাদ কর্মীকে ছাঁটাইয়ের খবর পাচ্ছি। হঠাৎ এ ধরনের ছাঁটাই কেন? এবং ছাঁটাইটা যারা হচ্ছেন তারা কিন্তু একেবারে নিচু স্তরের কর্মী, উপরের স্তরের নয়। তো যারা একদম মাঠে ঘাটে কাজ করেন, তো সেই কর্মীদের ছাঁটাই করার যে এই যে বিষয়টা, এই বিষয়টার গভীরে কি আছে, সেইটা আমরা আজকের এই আলোচনায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু এটা আমাদের নিজস্ব বিষয়, পেশার বিষয়, তাই আমরা আপনাদের কাছে এই পেশার যে সমস্ত অভিজ্ঞতা আমরা নিজেরা দেখেছি, তারও কিছু কিছু অংশ আপনারা অবশ্যই জানতে পারবেন। আজকের এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, প্রথমেই আপনাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত। আমরা আজকে আমাদের নিজেদের পেশা নিয়ে এই অনুষ্ঠানটা করছি, অতএব তার মধ্যে যে খারাপ দিকগুলো আমাদের বলতে হবে সেটা তো অত্যন্ত দুঃখজনক আমাদের কাছে, তবুও সংবাদের স্বার্থে আমাদের সেটা অবশ্যই তুলে আনতে হবে। গৌতম দা, আপনার কি মনে হয় যে এখন এই যে মূলধারার যে সংবাদ মাধ্যম, এই গত 12 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি এই নতুন এই সরকারের, মোদী সরকারের আমলে, আহ, তাতে কি তারা সাংবাদিকের যে ধর্ম, সংবাদের যে মূল যে কাজ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তারা কি পালন করছিল? সেটা কেন তারা এখান থেকে বিচ্যুত হলো? আমরা যদি প্রথমে এই আলোচনাটা এখান থেকে শুরু করি, গৌতম দা। সুব্রত, তুমি যেখান থেকে শুরু করতে বললে সেটা খুবই মানে দুঃখজনক তো বটেই, এবং খুব বিতর্কিত অনেকের কাছে। বিতর্কিত এই জন্য অনেকে মনে করবেন যে না এটা ঠিক নয়, আবার অনেকে মনে করবেন এটা ঠিক। কিন্তু আমরা যেটা দেখলাম যে যবে থেকে এই বিজেপি সরকার এসেছে, এমন নয়, আবার বলছি এমন নয় যে এর আগের সরকার যখন যারা যারা এসেছে তারা নিজেদের অনুকূলে খবর প্রকাশ করবার জন্য ও করাবার জন্য চেষ্টা করেনি, ত্রুটি রেখেছে কিছু, না তা নয়। কিন্তু এখন যে অবস্থাটা দেখলাম 2014 থেকে শুরু হলো, গ্র্যাজুয়ালি যাকে বলা হয় একেবারে সরকার পুষ্ট সংবাদ মাধ্যমের একটা বিশাল অংশ, বিশাল অংশ, আমি তার মধ্যে সবাইকে ধরছি না, কিন্তু বিশাল অংশ সেখানে চলে গেল। এবং সেটা যে চলে গেল তার পেছনে দুটো কারণ কাজ করছে। একটা হচ্ছে তুমি যেটা, আমরা যেটা বলবো খানিক পরে,
একটা হচ্ছে অর্থনীতি, ভীষণভাবে এই যে অর্থনৈতিক ভাবে মার খাচ্ছিল সমস্ত সংবাদ মাধ্যম, বিশেষ করে টেলিভিশন মিডিয়া, এক নম্বর। এবং টেলিভিশন মিডিয়া যেই মুহূর্তে অর্থনৈতিক ভাবে মার খেতে শুরু করলো, তখনই তাদের সরকারের উপরে নির্ভরতা বেড়ে গেল, কেননা তাদের রেভিনিউ কমে গেল, বিজ্ঞাপন কমে গেল। এবার বিজ্ঞাপন যখন কমে গেল, তারা কি করলো, তারা নিজেদের লাভ দেখবার জন্য, লাভ বাড়াবার জন্য তারা যেটা করতে লাগলো, তখন তারা সরকারের কাছে, সরকার যা বললো তাই করতে শুরু করলো। কারণ সরকার, এই যে সরকার, যে সরকার আমরা বিজেপি সরকার দেখছি, তাদের দুটো জায়গায় বিরাট ইনফ্লুয়েন্স। একটা হচ্ছে নিজেদের দল, সংগঠিত দল ভীষণ রকম ভাবে, এবং সেই সংগঠিত দলের টাকা প্রচুর, নিজস্ব টাকা। দু নম্বর হচ্ছে যে বাজারের যে টাকা উঠবে, বাজারের যারা শিল্পপতি, যাদের সঙ্গে এই আমাদের বিজেপি সরকারের খুবই দহরম মহরম, তারা কিন্তু বিজেপি যা বলবে সেরকমই করবে, বা উল্টোটা, তারা যেটা বলবে সেই অনুযায়ী হয়তো আমাদের দেশে শিল্পনীতিও তৈরি হবে। এই যে একটা বোঝাপড়া উপরের লেভেলে, যাকে আমরা অনেক সময় ক্রোনি ক্যাপিটালিজম বলে থাকি, স্যাগাতন্ত্র বলে থাকি শিল্পে, তার ফলে কি হলো, তারা আস্তে আস্তে গ্রাস করতে শুরু করলো আমাদের সংবাদ মাধ্যমকে, বিশেষ করে টেলিভিশন মিডিয়াকে প্রথমে। এমন নয় কিন্তু যে প্রিন্ট মিডিয়াকে করেনি। আমি একটু পুরোনো আগের দিনে কথা বলি, রুবেন ব্যানার্জির মিসিং এডিটর বলে একটি বই লিখেছিলেন। তিনি রিটায়ারমেন্টের পর, রিটায়ারমেন্ট মানে তাকে কাজ থেকে কার্যত ছাঁটাই হতে হয়েছিল, এবং সেটা তিনি পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় লিখেছিলেন, সমস্ত কিছু লিখেছিলেন। আর কোথায় ছিলেন না, আউটলুক পত্রিকায়। এবং আউটলুক পত্রিকায় তখন যে তাকে, আমি এইটা বললে খুব পরিষ্কার হয়ে যাবে লোকের কাছে, যে কি পরিমাণ প্রেসার যিনি সহ্য করছেন, এডিটর আউটলুকের, তিনি বইয়ে লিখছেন, পরিষ্কার লিখছেন যে কিভাবে হলো, কিভাবে করা হলো, প্রেসারটা তৈরি করা হলো। তখন সেই সময় আউটলুক যে ম্যাগাজিন গুলো আছে, তাদের মাসে, যোগী আদিত্যনাথ উনি লিখছেন ইউপিতে, মাসে মাসে 70 লাখ টাকা করে বিজ্ঞাপন দিতেন। 70 লাখ তখন, আজকের নয়, কতদিন আগে, বহুদিন আগে, অন্তত 10 বছর আগে হতে পারে, বা কিছু বিজেপি সরকার তখন দিচ্ছে। এবং তারপরে কোভিড এর পিরিয়ডে আরো টাকাটা বেড়েছে। এবং তার যখন মানে তখন যোগী সরকার ছিল না, উত্তরপ্রদেশের বিজেপি সরকার ছিল। উত্তরপ্রদেশ সরকার বিজেপি সরকার, তারপরে যোগী বিজেপি সরকার সরকার এসে ছিল, হ্যাঁ। 70 লক্ষ টাকা করে দিত। হ্যাঁ, হ্যাঁ। তারপরে যেটা আরো সাংঘাতিক, এটা আমি বললে বুঝতে পারবে সবাই লোকে, একটি কথা বলে দিই। একটি খবর এলো এএনআই থেকে, এএনআই তো নয়, আইএএনএস, তখন আইএএনএস তখন যে আইএনএস। একটা সংস্থা, তাদের সঙ্গে আউটলুকের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। আন্ডারস্ট্যান্ডিং ছিল এটাই, যে আইএনএস খবর করলে সেখানে আউটলুকের লোগোটাও যেত, ওদের সঙ্গে এইটা চুক্তি ছিল। সেই চুক্তিতে রুবেন ব্যানার্জি একদিন হঠাৎ উঠে উঠে দেখলেন যে প্রিয়াঙ্কা গান্ধী নাকি নিজের বাংলোটা এখন কিছুদিন সময় চেয়েছেন, কিছুদিন পরে ছাড়বেন বলে, এবং পিএমও থেকে, প্রাইম মিনিস্টার অফিস থেকে সঙ্গে সঙ্গে বলা হয়েছে নিশ্চয় আপনি 2 মাস পরে ছাড়বেন। এবং তিনি লক্ষ্য করলেন যে তিনি উঠেছেন যখন, তখন দেখলেন ফোনে অজস্র মিস কল বসে আছে। এরপরে তিনি খবরটাকে যাচাই করতে গেলেন, যাচাই করতে গিয়ে দেখলেন ইতিমধ্যে আউটলুকের ডিজিটাল প্ল্যাটফর্মে এটা চালিয়ে গেছে, হয়ে গেছে, ইতিমধ্যে চালানো হয়ে গেছে, এবং লক্ষ লক্ষ লোক দেখেছে। বাই দ্যাট টাইম প্রিয়াঙ্কা গান্ধীর কাছ থেকে একটা রিজয়েন্ডার এলো, রিজয়েন্ডার পরিষ্কার এলো যে আউটলুকের মতন একটা কাগজ কোন রকম কনফার্মেশন ছাড়া এই খবরটা ছাপলো কি করে। বললেন আমি কোনোদিন পিএমওতে কোনো কোনো দরবারই করিনি যে আমাকে আমি এক, যখন বলা হয়েছে সেই দিনই আমি ছেড়ে দেবো। কিন্তু ইতিমধ্যে সমস্তই যা হওয়ার হয়ে গেছে। আমার বক্তব্য, তখন যখন উনি সংবাদ সংস্থাকে বললেন যে তোমরা একটা রিজয়েন্ডার দাও, তারা পরিষ্কার বলে দেবো আমরা দেব না। কেন দেব না? কারণ আমাদের সেন্ট্রাল মিনিস্টার থেকে বলে দিয়েছে, হ্যাঁ তিনি জানেন, তারা জানেন এইটা হয়েছে, হ্যাঁ যাই হোক। এবং যেহেতু তারা বলেছেন, বললো অফিসিয়ালি বলেছেন, বলে আমাদের মুখে বলেছে, তো তারপরে আপনার রিজয়েন্ডার দেবেন না? বলে আমরা দেব না। এবং আলটিমেটলি রূপেন ব্যানার্জি হ্যাভ টু গো, হ্যাভ টু গিভ আপ, নট অনলি দ্যাট, চাকরি ছাড়তে প্রায় বাধ্য হল। আমি বলতে চাই ইনফ্লুয়েন্সটা কত দূর, ইনফ্লুয়েন্স সমস্ত সংবাদ সংস্থার উপরে, সংবাদ মাধ্যমের উপরে কি সাংঘাতিক একটা জাল বিছানো হচ্ছিল। এটা একদম পরিষ্কার, যিনি ভুক্তভোগী তিনিই লিখেছেন।
এবারে এই যে সংবাদ মাধ্যমে তারপরে শুরু হলো যে যেটাকে আমরা আমরা পরে রবিশ কুমার যেটাকে গদি মিডিয়া নাম দিল। গদি মিডিয়া মানে যারা বিজেপির কোলে বসে খবর করছে, পদে বসে আছে এইটাই তো যারা, হ্যাঁ। বললো। হ্যাঁ, কোলে বসে আছে যারা। হুম। ঠিক এনডিটিভিতে আদানি গ্র্যাজুয়ালি গ্রাস করতে শুরু করলো, কারণ একমাত্র এনডিটিভি তখন সরকার বিরোধী খবর বা যেটা সত্যিকারের বলতে গেলে যেটা আহ, যেটা এটা খবর। প্রকৃত খবর, যেটা খবর সেটা করতো। এটা শ্রীনিবাসন জয়েল বলছেন, পরিষ্কার বলেছেন যে যেদিন আমরা শুনতে পেলাম সেই দিনই আমাকে ছাড়তে হবে, আমি ছেড়ে দিলাম, কারণ আমি জানলাম এখানে কোনো কাজ করে আমার কাজ করতে পারবো না, কাজ করা আমার দ্বারা হবে না। প্রণয় রায়ের হাত থেকে নিয়ে নেওয়া হলো, তার বিরুদ্ধে মামলা হলো, ইনকাম ট্যাক্সের ফাইল করা হলো, ইনকাম ট্যাক্স মামলা করলো, পরে দেখা গেল ইনকাম ট্যাক্স বললো না সব ভুল, সব ঠিক আছে, উনি কিছু, ওনার কোনো দোষ ছিল না। এই তো হলো। এরপরে কি হলো? কিন্তু এটা চলছিল, ভীষণ রকম চলছিল। কিন্তু যেটা হয় যে যতই তুমি সরকারের পক্ষ নিয়ে করতে থাকো, যতই অন্ধ ভক্তরা চিৎকার চেঁচামেচি করতে থাকুন, আলটিমেটলি মানুষকে তো দেখতে হবে। এই যে মানুষ দেখা বন্ধ করে দিচ্ছে, টেলিভিশন মিডিয়া, টিভি মিডিয়া, প্রিন্টেও যারা এরকম ধরনের কাজ করছিল আস্তে আস্তে খবরের কাগজ পড়া ছেড়ে দিচ্ছিল, এবং টেলিভিশন দেখা ছেড়ে দিচ্ছিল। গোটাটাই ডিজিটালে ট্রান্সফার হয়ে যাচ্ছে, ডিজিটাল মিডিয়াতে ট্রান্সফার হয়ে যাচ্ছিল। এই যেই মুহূর্তে দর্শক কমে যেতে থাকে, তখন যারা বিজ্ঞাপন দেন, যতই বিজ্ঞাপন দিয়ে থাকুক, যত বড় কোম্পানি হয়ে থাক, যারাই দিয়ে থাকুক, যতই সরকার বলে থাকুক, তারাও তো নিজেদের লাভটা দেখবে। এই যে এফএমসিজি কোম্পানি, যারা ফাস্ট মুভিং কনজিউমার গুডস, তারাই তো বড় বিজ্ঞাপনটা দেয়। এই যারা কনজিউমার গুডস বিক্রি করে, তাদের বিজ্ঞাপনের অধিকাংশ চলে যাচ্ছিল ডিজিটাল মিডিয়া। এবারে ইন্ডিয়া টুডেতে কি হলো দেখা যাচ্ছে, গত অর্থবর্ষের তুলনায় এই অর্থবর্ষে 81%, 81% টাকা লোকসান হয়েছে, মানে কম হয়েছে, রোজগার কম হয়েছে। 81% মানে 80% চলে গেছে। এই যে 81% চলে গেছে, এবং ওরা বুঝতে পেরেছে এইটা কিছুতেই রিকাভারি হবে না, কিছুতেই রিকাভার করা যাবে না। ওই জন্য ওরা এক দফায় 120 জনকে, তার মধ্যে ক্যামেরাম্যান আছে, তুমি যেটা বলছো ফিল্ডের রিপোর্টার আছে, বহু একদম জায়গায় নিচু স্তরের প্রডিউসার যারা আছে, রয়েছেন, হ্যাঁ, যারা নিচু স্তরে। প্রডিউসার আছে, হ্যাঁ, এরা সমস্ত এইটাকে আগে সরিয়ে দিতে চেয়েছে। কেন? কারণ যাদের নিচু স্তরের বলছি আমরা, তারাও কিন্তু খুব নিচু স্তরের নয়, কেননা তার চেয়েও কম দামি লোক পাওয়া যাচ্ছে এখন। বাজারের অবস্থা এত খারাপ, একটা ক্যামেরা অ্যান্ড রিপোর্টার মিলিয়ে যে টাকা এখন দিতে হচ্ছে, সেই টাকাটা ইনফ্যাক্ট ওই যে 125 দিনের যে কাজ না, সেই টাকা দিলেও পাওয়া যায়, তার চেয়েও কমে পাওয়া যায়, তার চেয়েও কমে পাওয়া যাচ্ছে, আমরা দেখেছি। এবং ছেলেপুলেরা করবে কি? তারা তো অন্য কোনো কাজ শেখেনি, এটাই শিখেছে, শিখবার চেষ্টা করছে। কাজেই তারা এইটাকে ভেবেছিল এই এই কাজটাই করবে, কাজে এটা করতে হচ্ছে বাধ্য হয়ে। কিন্তু এই যে অবনমনটা শুরু হয়েছে, সাংবাদিকতার যে অবনমনটা, যে জার্নালিস্টিক যে আমাদের এথিক্স যাকে বলা হয়, যে এথিক্সটা আমরা ওল্ড স্কুলের যে এথিক্স ছিল, সেটা তো সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছিল বলে মনে হচ্ছিল। কিন্তু যখন এই যে ছাত্র আন্দোলন হলো, তখন বোঝা গেল যে না, সেই এথিক্সটাকে লোকে এখনো বিশ্বাস করে, পিপল ট্রাস্টেড। এই এবং যে নতুন জেনারেশনের ছেলে মেয়েরাও বিশ্বাস করে সেটা, সেই সেই এথিক্সটার কথা। এবং নতুন জেনারেশনের ছেলেরা, এটা অনেকেই মিস করছে, অনেকে বলছে না, নতুন জেনারেশনের ছেলেরা বাড়িতে বাবা মাকে পর্যন্ত টেলিভিশন দেখতে দিচ্ছে না, এমন খবরও আমার কাছে আছে। আমি এমনও পেয়েছি, সমীক্ষায় দেখেছি, কলকাতা শহরে আমাকে অনেকে বলেছে বাবা মাকে আমরা দেখতে দিচ্ছি না। তার মানেটা কি? বাবা মা তো ওল্ড স্কুলে, ঠিক আছে, যা দেখাচ্ছে খুব ভালো, এই বিজেপি খুব ভালো, এবং একটা হয়ে আছে, একটা একটা হিন্দুত্ববাদ আছে, একটা ধর্মের ব্যাপার আছে, কালচারাল আছে, এই সমস্ত যা শেখানো হয়েছে সেগুলো খুব মেনে নিচ্ছে বয়স্করা। নতুনরা তো তা মানতে চাইছে না, এবং নতুনরা মানতে চাইছে না শুধু না, বাবা মাকে বলছে না তোমরা দেখতে পাবে না। এটা একেবারেই ঠিক কথা না, একবারে বাজে কথা, একবারে ভুল, একবারে মিথ্যে কথা। এই যে করা, এর ফলে কি করা হবে তুমি লক্ষ্য করে দেখো, ইন্ডিয়া টুডেতে এখন যাদের বসানো হয়েছে, তারা কিন্তু সরকার বিরোধী কথা বলে। সরকার বিরোধী মানে আমি বলছি না সবটাই সরকার বিরোধী বলছেন, তা নয়, তারা প্রকৃত সংবাদটা
পরিবেশন করার চেষ্টা করে। রাজদীপ সারদেশাইয়ের মতো লোক, তাকে প্রচুর জায়গায় আমরা দেখেছি, তার প্রচুর সমালোচনা হয়েছে, বিতর্ক হয়েছে, তিনি স্বীকারও করেছেন, ভুল হলে স্বীকার করেছেন, আবার সরকারের যেটা ভালো কাজ সেটা বলেছেন, কিন্তু মূল যে কাজটা, এইটা অনেককে বোঝাতে পারি না আমরা। সংবাদপত্রে যারা আজকে আমরা আছি, তারা বোঝাতে পারিনি যে মূল কাজটা কিন্তু সরকারের তোষামোদ করা নয়। মূল কাজটা হচ্ছে সরকারকে এক হাত দূরে রাখা, যাতে সরকারের ভুল ত্রুটিগুলো তাদের সামনে ধরে দেওয়া যায়, যে এইটা হচ্ছে তুমি, দিস ইজ হোয়াট ইউ আর। এটাই গণতন্ত্রের সব থেকে চতুর্থ স্তম্ভের দায়িত্ব, এবং এইটাই আমাদের দায়িত্ব শেখানো হয়েছিল যে সরকারকে হয়েছিল। সমালোচনার মধ্যে রাখতে হবে, যাতে সরকার তার ভুল ত্রুটিগুলো কাটিয়ে উঠতে পারে। এটাই এবং তো আমরা এইটা শিখেছিলাম। হ্যাঁ, বলুন। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা কেন শিখেছিল সুব্রত, কেন শিখেছিলাম, ওয়াই, এইটা আরেকটা ইম্পর্টেন্ট কথা। শিখেছিলাম কারণ হচ্ছে, যত মানুষ আধুনিক হয়েছে তত মানুষ লিবারেল হয়েছে। লিবারেল মানেটা কি? লিবারেল মানে কিন্তু উদার, মানে যা দেখছি তাই গ্রহণ করছি, সেটা লিবারেল। লিবারেল মানে হচ্ছে আমি আমার ভুল ত্রুটি থেকে শিখবো। সেই ভুল ত্রুটি তো কেউ একজন আমাকে পয়েন্ট আউট করবে, দেখিয়ে দেবেন, আমি তার থেকে শিখবো। তাই জন্য ইলেকশন দরকার। ইলেকশনে আমি বললাম, ভাই তোমাকে দিয়েছিলাম, তোমার এইগুলো ত্রুটি হয়েছে, তোমাকে আর চাই না, তুমি যাও, আমি অন্য কাউকে দেব। এটা এইটা এইটার জন্য ইলেকশনে এত এত ইম্পর্টেন্স। এটা থেকেই গণতন্ত্রের ভাব, যে গণতন্ত্রে মোটামুটি মানুষরা কি বলছে, এবং সেই যে বলছে তার মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ, এটা বিচার করব আমরা, আর প্রশ্ন শুনবো। আমাদের প্রধানমন্ত্রী, যিনি অত্যন্ত বিশ্বগুরু বলে খ্যাত হতে চেয়েছেন, আখ্যায়িত হতে চেয়েছেন, তিনি আজ পর্যন্ত কোনো প্রেস কনফারেন্স করেননি। এবং প্রেস কনফারেন্স না করে তিনি কি কি করেছেন, এই যে যেটা, এমনকি আমাদের যারা প্রকৃত অর্থে যারা সাংবাদিক, আমি যাদের কথা বলছি, রবিশ কুমার বলি, শ্রীনিবাসন জায়ন বলি, এরকম অনেকে আছেন, সিদ্ধার্থ রাজন বলি, বা পি সাইনাথ বলি, তারা কি বলছে, যে কাকে দিয়ে প্রশ্ন করানো হচ্ছে, আপ আম আপনি কি করে খাবেন, আম আপনি কেটে খাবেন নাকি আটি ধরে খাবেন, এই এই সমস্ত প্রশ্ন করা হচ্ছে প্রধানমন্ত্রীকে। এবং যখন আরেকজন বিভিন্ন শেয়ার বাজারের যিনি অ্যাপ তৈরি করে খুব জনপ্রিয় হয়েছেন, তাকে সাক্ষাৎকার দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী, দিয়েছেন, আর জেরোদা বলে। তাছাড়া উনি 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 একটা একটা ব্যান্ড তৈরি করেছেন। এটা ব্যান্ড, একটা ব্যান্ড মানে একটা গ্রুপ অফ জার্নালিস্ট। সেই জার্নালিস্টরা আমরা দেখেছি সেই সব সংবাদ মাধ্যমে, সেই সব সংবাদ মাধ্যম ন্যাচারালি মনে করে কি, তারা কি, তারা তো একটা কন্ডুইট খোঁজে। সংবাদ মাধ্যমের মালিকরাও একটা কন্ডুইট খোঁজে, যে যার সঙ্গে সরকারের সম্পর্ক খুব সুদৃঢ় থাকবে, সেই রকম লোক চাই। যারা সেই রকম লোক, তাদের সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় যে তিনি থাকবেন মাথায়, এবং বা বড় ইম্পর্টেন্ট জার্নালিস্ট হিসেবে তিনি গিয়ে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করবেন, আপনি এত কাজ কি করে করেন, আপনার কি কোনো সময় পরিশ্রম লাগে না, আপনি এই সমস্ত কাজ নিজেই কি করে সামলান, এই সমস্ত মানে যত রকমের ইউলোজাইজ করা যায় তাকে, যেভাবে আমরা সেটা দেখেছি। এবং এটা তো ঠিকই যে বারবার বারবার লোকের সামনে গেলে লোকেও সেটা খানিকটা বিশ্বাস করে, বিশেষ করে যারা ওল্ড, এমনি এমনি বয়স বেশি হয়েছে তাদের যারা দেখছি। কিন্তু নতুনরা যারা বাজারে ঘুরছে, ফিল্ডে আছে, তারা তো দেখছে সমস্ত অবস্থাটা মোটেই ঠিক তা নয়। শুধু হিন্দু মুসলমান হচ্ছে, ধর্মীয় বিভাজন হচ্ছে, জাতিগত দাঙ্গা হচ্ছে, বিভিন্ন জায়গায় বহু ধরনের সমস্যা হচ্ছে, চাকরি থাকছে না, মূল্য বৃদ্ধি হচ্ছে, ইনফ্লেশন হচ্ছে, পেট্রোলের দাম বাড়ছে, বিভিন্ন জিনিস আমরা জানি। পেট্রোলের দাম শুধু এই বাড়ছে যে তা নয়, পেট্রোলের মধ্যে আরো অনেক কিছু আসছে। ই-20 আরো কিছু আসছে। আসছে, হ্যাঁ, ই যেগুলো টোয়েন্টি আসছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, রাস্তা ভেঙে পড়ছে, ইতিমধ্যে সেতু ভেঙে পড়ছে। হ্যাঁ, শিক্ষা সবই ব্যবস্থা হচ্ছে। নিয়ে তো প্রশ্ন উঠেই গেছে। হ্যাঁ, হ্যাঁ, হুম। এবং এই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে প্রশ্নটা, ভেতরে ভেতরে যে কতখানি, এটা ভেতরে ভেতরে ছাত্রদের ছাত্রীদের ভেতরে কতখানি আঘাত লেগেছিল, কি সাংঘাতিক পরিমাণে ক্ষোভটা ছিল, সেই ক্ষোভের আঁচটাই বুঝতে পারে ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে কেন্দ্রের সরকারই বলবো আমি, কিচ্ছু বুঝতে পারে। কেন বুঝতে পারেনি? কারণ তুমি যদি প্রচন্ড কমপ্লেসেন্ট হও, খুব নিজেকে নিয়ে তৃপ্ত থাকো, তাহলে এটা হতে পারে। খুব বেশি রকমের কনফিডেন্স আছে আমার, এই যা করে দিয়েছি দেশের ন্যারেটিভ, তার বাইরে কেউ আর যাবে না, এই যে বলে দেওয়া, তা তো হয় না।
সেভাবে চলতে পারে না। ঠিক তার জন্যই আজকে যে কাণ্ডটা হলো, বিভিন্ন টেলিভিশন মিডিয়া, তুমি কলকাতায় যেটা বলছো, আমি এটা বলছি, এটা এখন যেটা মনে করছি, আগামী দিনে এই যে ছাঁটাই বা সংবাদ কর্মীদের চাকরি না পাওয়া, এই ঘটনা আরো বাড়বে বলে আমার ধারণা। আমি আশঙ্কা করছি সেটা আরো বাড়বে। সেটা ভালো হবার কোনো সম্ভাবনা এই মুহূর্তে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। ঠিকই বলেছেন গৌতম দা, আমারও আশঙ্কা সেটাই যে এই সংবাদ জগৎ আরো বেশি আহ মানুষ যত এদের প্রত্যাখ্যান করবে এই মূলধারার সংবাদ মাধ্যম, তার ফলে তাদের রেভিনিউ আরো কমবে, এবং তাদের রেভিনিউ কমলেই তার প্রকোপটা একদম নিচের তলার কর্মীদের মধ্যে আগে পড়বে। গৌতম দা, একটা জিনিস আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলাকে যদি আমরা উদাহরণ হিসেবে দেখি, যে পশ্চিমবাংলায় দীর্ঘদিনের যে শাসন চলছিল সেই সময় আমরা দেখলাম যে এখানকার মূলধারার সংবাদ মাধ্যম, বাংলা মূলধারার সংবাদ মাধ্যম মোটামুটি তখন সেই শাসক দলের সঙ্গেই তারা ছিল। মোটামুটি তারা সেই শাসক দলের কথাই বলতো, এবং সেখানেও যে সাধারণ মানুষের কথা খুব বেশি যে বলেছে তারা, তা নয়, বরং অনেক বেশি বলেছি আমরা, যারা আমরা বিভিন্ন রকম আমরা ইউটিউবে কাজ করি বা স্বাধীন সংবাদ মাধ্যমে কাজ করি। কিন্তু তারপরে যখন সেই সরকার পাল্টে গেল, এই প্রচার দিয়ে ধরে রাখা গেল না সরকারকে, মানুষ উল্টে দিল, যে তারা বুঝতে পারলো যে এই সংবাদ মাধ্যমে যা বলা হচ্ছে সেগুলো সব ঠিক নয়, সেগুলো ঠিক ঠিক চলছে না সরকারটা, এবং সরকারও সেটা মনে করলো যে তাদের যেহেতু সমালোচনা, তাদের ভুল ত্রুটি শোনার কোনো দরকারও নেই, তারা সেই জন্য সংবাদ মাধ্যমকে সেইভাবেই তৈরি করেছিল, এবং তারা সেই জন্য উল্টেও গেল। ঠিক নতুন সরকার যখন এলো এই কয়েক মাসের মধ্যে, তাদের মধ্যে থেকেও সেই প্রবণতা, আমি জানি না তাদের দিক থেকে হচ্ছে না স্বাভাবিকভাবেই এই সংবাদ মাধ্যমগুলো তারা মনে করছে যে এই সংবাদ আমরা আগে যেভাবে সংবাদ পরিবেশন করেছি সরকারকে তোষণ করে, সেরকম করলেই বোধহয় সরকারের লোকরাও খুশি হবে। আবার এমনও হতে পারে সরকারও চাইছে এটা। তো এই যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, তাতে কি আগামী দিনে পশ্চিমবাংলার সংবাদ মাধ্যমে সেই যে আবার একই রকম অবস্থা তৈরি হবে, এবং তার ফলে মানুষের বিক্ষোভ আরো বেশি বাড়বে? গৌতম দা। দেখো, তুমি যদি সুব্রত এই এই ইতিহাসটা দেখো, সাংবাদিকতার ইতিহাসটা, এই বাংলা, আমরা বাংলার ইতিহাসটা যদি দেখি, যখন কি ছিল বাংলায় প্রাক স্বাধীনতা যুগে, কি ছিল, ব্রিটিশদের বিরুদ্ধে একটা সাংঘাতিক রকমের বিক্ষোভ, ক্ষোভ, বিভিন্ন ধরনের অভিযোগ অনুযোগ সবকিছু, এইগুলো সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। সমস্ত ধরনের সংবাদপত্র প্রকাশিত হয়েছে, এবং প্রথম দিন থেকে প্রায় হয়েছে। এবং সেটা করে একটা আমাদের একটা পরিষ্কার গণতান্ত্রিক চেতনা আমাদের মধ্যে তৈরি হয়েছিল। যে গণতান্ত্রিক চেতনায় আমরা বুঝেছিলাম যে গণতন্ত্রকে বাঁচাতে গেলে কিন্তু সংবাদপত্রকে এই জিনিসটা করে যেতে হবে। তখন সংবাদপত্রই ছিল, এটা করে যেতে হবে। তখন আমরা বিরাট বিরাট মানুষের, বিরাট বিরাট মাপের আমরা সাংবাদিক পেয়েছি, যারা সরকারের ভ্রুকুটি, সরকারের চোখ রাঙানিকে সহ্য করেনি। তার মধ্যে গৌর কিশোর ঘোষ, বরুণ সেনগুপ্ত, সুগরঞ্জন সেনগুপ্ত, আরো অজস্র নাম আছে, আমরা অজস্র জানি, আছে। পেয়েছি। হ্যাঁ, অনেক অনেক আছে। এবং তখনও এটাও লক্ষ্য করেছি, ধরো ধরো কংগ্রেস সরকার আছে, কিন্তু কংগ্রেসের সঙ্গেই যারা কংগ্রেস বিট করছে, মানে কংগ্রেসের খবর করছে, তারাও কংগ্রেসকে ছেড়ে কথা বলছেন, কংগ্রেসের বিরুদ্ধে খবর করছেন। পরের দিন কংগ্রেস থেকে রিজয়েন্ডার করা হচ্ছে, রাগারাগি করা হচ্ছে, তো হয়েছে। কিন্তু খবর হচ্ছে, হচ্ছে না তা কিন্তু নয়। খবরটার ক্ষেত্রে তারা নিশ্চিন্ত ভাবে ধরে নিয়েছে যে এইটাই আমার কাজ, এটা আমার ধর্ম, আমার এইটা ধর্ম। কেন ধর্ম? কারণ আমি একটা আদর্শ নিয়ে এসেছি, আমার এই পেশাটার মধ্যে একটা ব্রত আছে। ইট ইজ এ ভোকেশন, ইট ইজ নট মিয়ারলি আ প্রফেশন। সেটা কি হলো, একদিকে লিবারেল ইকোনমি চলে এলো, এমনকি বামফ্রন্টের সময়ও সেটা অনেকখানি ছিল, ছিল না তা বলবো, অনেকটা শেষের দিকে হ্যাঁ, আমরা বুদ্ধদেব আমরা ভট্টাচার্য দেখেছি, আমরা জ্যোতিবাবুর সময় এটা দেখেছি, আমরা বুদ্ধবাবুর সময় দেখেছি। এবং গৌতম বুদ্ধবাবুর দা, সময় আমি আর একটু, একটু, আমি হ্যাঁ, আরেকটু হ্যাঁ বুদ্ধবাবুর বলুন সময় আমি আপনি আরেকটু বেশি দেখেছি, আমি আরেকটু বেশি দেখেছি বুদ্ধবাবুর সময়। বুদ্ধবাবুর সময় সমস্ত সময় আমি এটা লক্ষ্য করেছি,
হয়তো বলতে পারো যে সেই জন্য হয়তো চলে যেতে হয়েছে ওনাকে, এটাও ঠিক, যে এত অথবা বেশি আরেকটা লিবারাল জিনিস হওয়ার। আমরা দেখতাম, সেটা হচ্ছে সেই সময় প্রত্যেকটা ওই আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর প্রত্যেকটা হুম, সংবাদপত্র থেকে যে সমস্ত হুম, খবর সরকারের সমালোচনা করা বা সরকারের কোন রকম বিরোধী করা খবর তারা কেটে দিয়ে সেই সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোটা রীতি ছিল, এবং সংশ্লিষ্ট মন্ত্রী বা দপ্তরের সচিবরা সেটা দেখতেন, তারা জানতে পারতেন হুম, যে মানুষ কি হুম, ভাবছে, সংবাদপত্রে তার প্রতিফলন কিভাবে আসছে। সেই আসছে। ব্যবস্থাটা কিন্তু তখন ছিল, আপনার আপনার মনে আছে বোধহয় সেই। হ্যাঁ, হ্যাঁ, পরবর্তীকালে সেটা আমরা দেখিনি আর। এবারে এই তৃণমূলের সময়ে এসে এটা প্রথমেই নষ্ট হয়ে গেল, অনেকটাই নষ্ট হয়ে গেল, অনেকটা নষ্ট হয়ে গেল, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, হিসেব করে দিলে এই এই কাগজগুলো লাইব্রেরিতে থাকবে, এই যে বলে দিয়েছিলেন এই এই কাগজ গ্রন্থাগারে থাকবে। উনি এই যে ঠিক করে দিলেন, এর মধ্যে কিন্তু একটা 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 কোথাও একটা অথরিটেরিয়ানিজম ঢুকে পড়লো। এই যে ঢুকে পড়লো, সেটা গ্র্যাজুয়ালি বাড়তে থাকে, বাড়তে থাকে, শেষের দিকে কিন্তু আবার সংবাদপত্র নিজের ইয়েটা খুঁজে পাচ্ছিল, নিজের একটা অস্তিত্ব কেন খুঁজে পাচ্ছিল, কারণ মানুষের যে প্রবল একটা একটা রাগ, এই দুর্নীতির বিরুদ্ধে রাগ, তার বিরুদ্ধে এখানে অপোজিশন যারা, তারাও মাথা তুলে দাঁড়াচ্ছিল, এবং যে কোনো ভাবেই হোক বাংলার যে এই চরিত্রটা যেটা বলছিলাম, এই যে চরিত্রটা ছিল একটা বিদ্রোহ করার, একটা বিক্ষুব্ধ হয়ে সেটা কেন মনোভাবটা প্রকাশ করা, সেটা খানিকটা খুঁজে পাচ্ছিল, পাচ্ছিল তো তা নয়, খানিকটা। কিন্তু যেই বিজেপি সরকার এলো, তখন আমরা দেখলাম ওইটাই, এই সরকারকে কি করে তুষ্ট রাখা যায় সেটার দিকে ঢলে পড়লো ভীষণ ভাবে। কারণ একটা জিনিস লক্ষ্য করো না, ভারতবর্ষে এখন 60% বেশি আমাদের যে এই যে মিডিয়া ইন্ডাস্ট্রি, সেটা আম্বানিদের হাতে, আম্বানির হাতে, বাকি আদানির হাতে বেশ কিছু, আর বাকি প্রচুর বিজেপি এমপি এমএলএ তাদের আছে, কংগ্রেসের হাতেও কিছু আছে, নেই তা নয়, আছে আছে, কিন্তু সেটা অনেক কম, অনেক কম। এই যে বেশিরভাগটাই যাদের এই যে ইকোসিস্টেমটাই হয়ে গেল এমন, যে আমি যারা সাংবাদিক হিসেবে সেখানে গেলেন, তারা কিভাবে গেলেন, তারা তো সাংবাদিক হিসেবে গেলেন না, তারা গেলেন কর্পোরেটকে তুষ্ট করতে পারলে মালিক তুষ্ট হবে, এবং মালিক তুষ্ট হলে সরকার তুষ্ট হবে। তো এই সরকার যদি তুষ্ট হয়, তাহলে তার নিজের ভবিষ্যৎ খুব উজ্জ্বল হবে, এবং যার জন্য আমরা দেখতে পেয়েছি এক একটি সাংবাদিক পর্যন্ত এই ইকোসিস্টেমে এমন ভাবে ঢুকে পড়েছে, যে সেখানে তারা নিজেরাই জয় শ্রীরাম বলছে, নিজেরা রাম মন্দিরে উদ্বোধনের দিক কপালে তিলক লাগিয়ে নিজেরা হনুমানের মতো সেজে গুজে চলে যাচ্ছে। তারা মনে করছে এইটা বোধহয় সাংবাদিকতা। কিন্তু একটা জিনিস বলে দিই সুব্রত, এটা চলতে পারে, চলে, বেশ কিছুদিন চলে, একটা হুজুগ থাকে, কিন্তু যেই মুহূর্তে সাধারণ মানুষ একে রিজেক্ট করতে শুরু করে, এর বিরুদ্ধে চলে যেতে শুরু করে, তখন এই যে সমস্ত ইকোসিস্টেমটা ভেঙে যায়, তখনই সমস্যা হয়, এবং সেই সমস্যাটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এটা জাতীয় ক্ষেত্রে শুধু না, ওই জন্যই বললাম ইতিমধ্যে এটা শুরু হয়েছে। বিশেষ করে যতই সরকার হেল্প করুক, বিজ্ঞাপন দিক, যদি সেই মিডিয়া চ্যানেলটা নিজে যদি নিজের টাকা রোজগার করতে না পারে, তাহলে মালিকও দিনের পর দিন টাকা জুগিয়ে যাবে, এটাও ঠিক কথা। এটাও আমাদের উন্মুক্ত, মানে উদার অর্থনীতির আরেকটা দিক, সেটাও ভাবা উচিত সাংবাদিক। এই প্রসঙ্গে আমার একটা বক্তব্য হচ্ছে সেটা, যে আমাদের এখন যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে মূলধারার দেশের বড় সংবাদ মাধ্যম, তাদের একটা বড় অংশই এখন বিভিন্ন কর্পোরেটের শাখা। তারা অন্য জায়গা থেকে, কর্পোরেট থেকে তারা মুনাফা করে, এবং সেই মুনাফার একটা ছোট্ট অংশ দিয়ে তারা কাগজ বা সংবাদ মাধ্যম চালায়। সেই সংবাদ মাধ্যম লস হলো কি লাভ হলো তাতে তার কিছু এসে যায় না। সেই সংবাদ মাধ্যমটা তারা ব্যবহার করে সরকারি ঠিকা পাওয়ার জন্য বা সরকারি কাজ পাওয়ার জন্য। সরকারের যে সরকারে আসবে, সেটা আজকে যে আছে সে, কালকে যে আসবে তারা তাই করবে, এটা তাদের নীতি। তো এইটা যদি হয়, সাধারণ মানুষ যদি এটা বুঝতে পারে যে এই সংবাদ মাধ্যমটা চলছে একেবারে কিছু লোকের ব্যক্তি স্বার্থের জন্য, কিছু কর্পোরেটের স্বার্থের জন্য, তাহলে সাধারণ মানুষের কাছে একটা সময় কি সেটা আর গ্রহণীয় থাকে? আজকে আমরা যে কাগজ বা সংবাদ মাধ্যমগুলো দেখছি বা টিভি চ্যানেলগুলো দেখছি, তার বেশিরভাগই তো প্রায় তাই। এবং তাদের
বেশ কয়েকজন বড় সংবাদ মাধ্যমের নাম আমরা দেখেছি যখন আমরা নির্বাচনী বন্ডের যে তালিকা প্রকাশিত হলো সুপ্রিম কোর্টের নির্দেশে, তখন তাদের উপরের দিকে নাম দেখেছি। তো সেইটা কি সাধারণ মানুষ দেখতে পাচ্ছে না? এবং সব থেকে বড় কথা, টিভি যদি পুরনো লোকরা দেখে, বাড়ির আপনি যে কথা বললেন, বাবা মারা হয়তো দেখছে, তারা হয়তো সেটা জানতে পারছে না, বুঝতে পারছে না। কিন্তু নতুন প্রজন্ম তো টিভি দেখে না, তাদের কাছে তো অন্য জায়গা থেকে তথ্য আসছে, এবং সেটা খুব খুব বড় এখন মিডিয়া হয়ে উঠেছে, সমাজ মাধ্যম। তা সেই সমাজ মাধ্যমেই যদি তারা সব জানতে পারে, তাহলে তারা কেন এক পেশে খবর দেখবে টিভিতে? এই প্রশ্নটা তো আসবে, গৌতম দা। এবারে ধরো তুমি যেটা বললে, শেষটা দিয়ে আমি শুরু করছি। সিটিজেন জার্নালিজম যেটা বলছি আমরা, সিটিজেন জার্নালিজম মানে সিটিজেনরা যখন জার্নালিস্ট হয়ে ঠিক, যাচ্ছে, এবং ঠিক। সোশ্যাল মিডিয়ায় যা দেখানো হচ্ছে হ্যাঁ। সব ঠিক আছে। আমি যদি মনে করি কেউ একজন অন্য জায়গায় অন্য ব্যবসায় লাভ হচ্ছে কিনা, এবং সেই লাভ হলে আমার চলবে, এই ব্যবসায় আমি আহ, আহ, টাকা খরচা করব, ব্যয় করব, আমার কিছু যায় আসে না, ঠিক কথা, খুব খাঁটি কথা। কিন্তু সেটাই কি হয়, তুমি যেটা বললে এক্স্যাক্টলি সেটা হয়। আস্তে আস্তে দর্শক কমতে থাকে, শ্রোতা কমতে থাকে, তারা মনে করেন এটা গোটাটা আমি দেখতে পাচ্ছি না, অন্ধের হস্তি দর্শন হয়ে যাচ্ছে, আমি গোটাটা মোটেই দেখতে পাচ্ছি না, চিত্রটাই পাচ্ছি না সমাজে। এটাও হয় গ্র্যাজুয়ালি। কিন্তু যেমন একজন এক কৃপণের যদি আদুলি জমানো থাকে, সে দেখতে চায় না যে আদুলিটা আছে কি নেই, সে জানে যে ওখানে আছে। এটা অনেক সময় আমাদের মধ্যে অনেকে আছেন, যারা 50 ঊর্ধ্ব, তারা মনে করেন আছে ঠিকই তো আছে, এই দেখলাম সন্ধ্যেবেলায় হলো, প্রাইম টাইম শো হলো, দেখতে পেলাম, বিতর্ক হলো, চিৎকার চেঁচামেচি হলো, খেয়ে দিয়ে শুয়ে পড়লো। এটা হয়, এবং তিনি খরচা করে চালিয়ে গেলেন, এটা হতে পারে। কিন্তু যদি সেই ব্যবসায়ী, সেই শিল্পপতি যদি দেখেন যে সারা দেশেই তিনি যে ব্যবসা করছেন সেই ব্যবসা মার খাচ্ছে, তার চেয়ে বিদেশে লগ্নি করা তার পক্ষে অনেক বেশি, অনেক ঠিক। বেশি লাভজনক। তিনি সাউথ আফ্রিকায় যদি ব্যবসা করেন, এটা হচ্ছে আমাদের জানি আমরা, সাউথ আফ্রিকায় যদি ব্যবসা করেন তাহলে অনেক বেশি লাভ। তাহলে তিনি এই টাকাটা কেন ওখানে লাগাবেন? তার তো মূল কাজ লাভ করা, 1 নম্বর। এবং লাভ করা এবং সরকারকে তুষ্ট করা তো কোনো দরকার থাকবে না তখন। তিনি যদি দেখেন আমি বিদেশে যে 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 জায়গায় আমি এখন করতে পারি, আমেরিকায় করতে পারি, সাউথ আফ্রিকা করতে পারি, বিভিন্ন জায়গায় আমি যদি করে আমি লাভটা অনেক বেশি পাই, তাহলে আমার এই সরকারকে তুষ্ট করার জন্য এই সংবাদ মাধ্যমটা অত ঘটা করে চালাবার দরকারটা কি? আমি নমো নমো করে চালাবো, কোনো রকমে কয়েকটা ছেলে পুলে দিয়ে আমি চালিয়ে গেলাম, কয়েকটা মাথায় রেখে দিলাম যারা ম্যানেজারের মতো কাজ টাজ করলো, আমি যা বললাম সেরকম দেখিয়ে দিল। 2 নম্বর হচ্ছে এআই এসে গেছে, আমি এআই রেখে দিলাম একটা দুটো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি কালকের দিনে, আমি তো এটাও মনে করছি কালকের দিনে এই এআই দিয়েই প্রাইম টাইম শো হয়ে যাবে, এমন নয় যে তো কিছু আর এখনই আলাদা হচ্ছে পাবে। গৌতম দা। আমি আমি সংবাদ মাধ্যম থেকে যা খবর পাচ্ছি আমাদের প্রাক্তন হ্যাঁ, সহকর্মীদের, যে এখনো বহু কাজ হ্যাঁ, এআই কে দিয়ে করছে, আবার স্ক্রিপ্ট লেখানো হচ্ছে। হ্যাঁ, স্ক্রিপ্ট তাই লেখানো হচ্ছে সেটাই এখন। বলছি, হচ্ছে। হ্যাঁ। কাজে এইটাই তৈরি হবে, এবং যখন সেটা তৈরি হবে তখন এই যে হিউম্যান রিসোর্স আরো দরকার কম হবে, আমার তো হিউম্যান রিসোর্স লাগবে না। কাজে সামগ্রিকভাবে তখন যেটা যেটা এই এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো নিয়ে কিন্তু কোনো প্রাইম টাইম শো হচ্ছে না এখন। কারণ এটা যারা শিল্পপতি তারা মনে করেন এটার কোনো দরকার নেই, এটা প্রয়োজনই নেই এই ধরনের করা। মানুষের দুর্দশার কথা দেখানোর দরকার নেই, প্রান্তিক মানুষকে দেখাবার দরকার নেই, কেননা প্রান্তিক মানুষের কেনার ক্রয় ক্ষমতা কমে যায়। যদি কমে গিয়ে খুব সাধারণ হয়ে যায়, তাহলে তার জন্য সেই জায়গায়, যেমন ঠিক জানি টেলিভিশনে তারা পশ্চিমবঙ্গে কলকাতাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়, কারণ কলকাতার লোকের এফএফসিজি মার্কেট ভালো, কলকাতার বিজ্ঞাপন মানে যারা বিজ্ঞাপন দেবে তাদের, কলকাতার যারা কিনবেন তাদের টাকা পয়সা আছে, তারা কিনবেন। কিন্তু সেই লোকটা তো কোচবিহারে গিয়ে অত টাকা টাকা পয়সা দিয়ে নাই কিনতে পারে, দার্জিলিং এও তরকারি হবে না সেই সমস্ত কেনার, অতএব ওখানে আমার দরকার নেই আমার টেলিভিশন চলার। এক্স্যাক্টলি এই করে আস্তে আস্তে সংকুচিত হতে থাকবে। তখন ডিজিটাল মাধ্যমে যে প্রকৃত সংবাদ, মানুষ কিন্তু প্রকৃত সংবাদ ছাড়া থাকতে পারে না। মানুষ সত্য কিন্তু জানতে চায়। তুমি যদি, আমি বারবার বলি, আমি অনেক জায়গায় পড়াইও, এখনো পড়াই, সেখানেও আমি বলি, শ্যামা নাটকে যখন শ্যামা উত্তীয় যখন শ্যামার হয়ে প্রাণ দিয়েছে বজ্রসেনকে বাঁচাতে, এবং বজ্রসেন জিজ্ঞেস করলে তুমি আমাকে কি করে বাঁচালে, শ্যামা বলছে জানতে চেয়েও না সে কথা,
বড় নিষ্ঠুর, সে কথা জানতে চেয়েও না। বজ্র সেন থামছেন না, বলে বলতে তো হবেই, আমাকে জানতে তো হবে। যখন জানছেন তখন সব শেষ হয়ে যাচ্ছে, প্রেম শেষ হয়ে যাচ্ছে, শ্যামা নিজেকে ধিক্কার দিচ্ছে, কপালে আছড়াচ্ছে যে আমি আমার আর কোনো সব ট্র্যাজেডি হয়ে যাচ্ছে, সমস্ত জিনিসটা একদম। কিন্তু সত্য জানতে চাইছে, মানুষের এই জিনিসটা থাকে, জানতে হবে। এই যে জানার ইচ্ছে, সুব্রত, এ খুব সাংঘাতিক, এ খুব সাংঘাতিক। এটা মানুষকে, যে কোনো মানুষকে, যত, বিশেষ করে নতুন প্রজন্মকে যে আমি বলবো যে জানতে দেব না, এটা কিন্তু চলবে না। বিশেষ করে এই গণতান্ত্রিক ভারতে এটা চলতে পারে না, কখনো চলতে পারে না। আমি সংসদে চিৎকার করে বলতে পারি, আমি আটকে দিতে পারি, আমি জেলে বন্দি করে রাখতে পারি, কিন্তু আমার মনটাকে আমি আটকাতে পারবো না। ঠিক গান্ধী যেটা বলেছিলেন, যদি একজন কৃতদাস মনে করে সে মুক্ত, তাহলে সেই মুহূর্ত থেকে সে মুক্ত, তাকে যতই শেকল দিয়ে বেঁধে রাখা হোক। ঠিক সেইটাই, আমার মনটাকে কেউ জোর করে বেঁধে রাখা মুশকিল। আর সেই মনটার প্রকাশ ছিল এতদিন সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যম মানে বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা মানে প্রাণ ভোমরা, গণতন্ত্রের প্রাণ বায়ু। সেটাকে আটকে দিলে কি কোনো গণতান্ত্রিক ভারত টিকতে পারবে? আমি মনে করি না। প্রথমত, খুব সুন্দর আজকে একটা আলোচনা আপনি করলেন, এবং আলোচনা থেকে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে এই নতুন প্রজন্ম, এই তরুণরা অনেক কিছুকে ঝাঁকিয়ে দিয়ে গেছে, যেটা রবীন্দ্রনাথের ভাষায় সেই আদমরাদের অনেক কিছুকে ঘা মেরে তারা বাঁচিয়ে দিয়েছে। তো আজকে আমরা দেখলাম যে সংবাদের মূল ধারার যে সংবাদ মাধ্যম, তাদেরও কিন্তু একটা বড় ঘা দিয়ে, এবং তাদের দর্শকদেরও, এবং তাদেরও একটা বড় ঘা দিয়ে সেই আদমরাদের তারা কিন্তু একটু ঝাঁকিয়ে দিয়ে গেল। আমার মনে হয় যে আপনারা যারা আজকের এই অনুষ্ঠানটা দেখলেন, তাদের মধ্যে আমরা কিছু ভাবনা চিন্তার খোরাক জোগাতে পারলাম। নিশ্চয়ই আপনারা সেটা উপভোগ করলেন, এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং খারাপ লাগলেও অবশ্যই লিখবেন। আমরা তো চাই সেটা আমরা অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে স্বাধীনতা বজায় রেখে সমস্ত রকম সমালোচনা আমাদেরও হোক, এটা আমরা অবশ্যই চাই। গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য, এবং আপনারা যারা অনুষ্ঠানটা দেখলেন তাদেরও আপনাদের অনেক ধন্যবাদ, এবং সেই সঙ্গে একটা অনুরোধ, অবশ্যই আমাদের চ্যানেল, আমার এবং গৌতম দার, গৌতম ব্যানার্জি অফিসিয়াল, এই দুটো চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ এবং নমস্কার। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র ৫৯ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।